স্ট্রিটে ওয়াকফের সম্পত্তি আছে, আমি নাম ধরে বলে দেবো কত নম্বর দাগ। 5 নম্বর কামাকি স্ট্রিট, যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে বিল্ডিংয়ে, ওখানে মদে আছে, বার আছে, অনেক কিছু আছে। ওটা মুসলমানদের ওয়াকফ প্রপার্টি লুট করে খাচ্ছে। সময় আসলে ওই জায়গাও আমরা উদ্ধার করব। আমি যদি তথ্য দিয়ে বলছি, আমি যদি ভুল বলি, আমার বিরুদ্ধে মানহানির মামলা ঢুকতে বলবেন। যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওই 5 নম্বর কামাকি স্ট্রিট, 5 নম্বর কামাকি স্ট্রিট, ওটা ওয়াকফ সম্পত্তি। বাংলার একজন আইকনিক পার্সন ছিলেন, বাংলার একজন নোটেবল পার্সন, ইস্পাহানিদের নাম, যার নাম ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ। সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চালাচ্ছে, মদের দোকান, রাজনৈতিক কারবারিরা ওখানে হই হই করছে। তাদের না আমরা বুঝতে পারি, আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে দিচ্ছে না। তবে একটা বলতে চাই, এখানে স্টেটের আইবির মাধ্যমে নওশাদ সিদ্দিকী ভুলে যাওয়ার ছেলে নয়। স্টেজে যারা বসে আছে এরা বন্দুকের সামনে রাজনীতি করতে এসেছে, বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা সমাজনীতি করতে এসেছে, বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে। সুতরাং এদেরকে জেল চমকি চমকি দিয়ে এদের লড়াইকে আপনি আটকাতে পারবেন না। সময় আসবে ওই 5 নম্বর কামাকি স্ট্রিটের ওয়াকফ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব। সেই উদ্ধারে শুধু কি নওশাদ সিদ্দিকী থাকবে? মনে হয় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা আমার সাথে থাকবে। তা বন্ধুগণ, এরা ওয়াকফ বা ইউজার করে ওই জায়গাগুলো লুটতে চাইছে। আমি আপনাদের বলি, আপনার যে পূর্বপুরুষ কবরস্থানের জন্য যে জায়গাটা দিয়েছে, সংবিধানের এই আপনার আইনের মধ্যে না আইনের বাইরে জেনে নিতে হবে। বলতে পারে যে মৌখিক দানটা অবৈধ। আরে বন্ধু, যে বলবে অবৈধ সেই বন্ধুকে ভাবি আজকে একটু নোট করে নেন। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এই 3টে আইনের মধ্যে মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা হয়েছে। সুতরাং আপনার আমার পূর্বপুরুষেরা মৌখিক মাদ্রাসা মসজিদ দিয়ে কিছু ভুল করেনি, আইনকে মান্যতা দিয়ে বরঞ্চ আইনের একটা প্রভিশনকে তারা যথাযথ প্র্যাকটিস করেছে। তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। শুধু তাই নয়, 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। সুপ্রিম কোর্টের মামলাটা লিয়াকত আলী গোলাম, মোহাম্মদ জামিল। 2000 সালে মামলাতে সুপ্রিম কোর্ট মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা করেছে। ভয়ের কিসে? ভয়টা তো আমাকে আপনাকে কে দেখাচ্ছে বলুন তো? আমাদের বড় ভাইজানরা, যাদেরকে আমরা ভাবতাম ইনি আমাদের রাস্তা দেখাবেন, যাদেরকে ভাবতাম এরাই আমাদেরকে পথ দেখাবে, যাদেরকে ভাবতাম এরাই হয়তো আমাদেরকে সঠিক দিশা দেখাবে, তারাই আজকে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি গতকালকে বলছি, আজকেও বলছি, আমার এই ভিডিওটা এখানে রাজ্যের তো জানবে, সেন্ট্রালেও যাবে, আমি ভালো করেই জানি। একটা দেখি বাপের বেটা বেরিয়ে আসুক, নওশাদ সিদ্দিকী একদিকে থাকবে, অন্যদিকে যা পারবে থাকবে। এই ওয়াকফ আইন করে মুসলমানদেরকে শোষণ করা হবে, মুসলমানদের মাদ্রাসা মসজিদ কেড়ে নেবে, এটা আমি বলছি। আর ওরা বলছে মুসলমানদের উপকার করবে। এই মর্মে আমি চ্যালেঞ্জ বসতে রাজি আছি। একদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যত বড় নেতা আছে বসিয়ে দেন, অপরদিকে এই মঞ্চের পক্ষ থেকে আমাকে ছেড়ে দেন, ওদেরকে আমি ন্যায্য গোবরে করে ছেড়ে দেবো। তবে একটা আমি কথা বলি, ওরা বসবে না। ওরা ভাড়া করে লোক নিয়ে যে ওয়াকফ নিয়ে ডিবেট করবে। পারবে আমাদের আলমগীর সাহেবের সামনে বসতে, পারবে আমাদের মির্জা নুরুল হাসান সাহেবের সামনে বসতে? ওদের দম নয়, কারণ জানে এরা রেডি হয়ে এসেছে, এই জন্য এদের সামনে বসবে না। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা শুনলে অবাক হবেন, এতদিন ট্রাইব্যুনালে প্রথম মামলা হতো, ট্রাইব্যুনালে মামলা হওয়ার পরে ডিসিশন হতো এটা ওয়াকফ কি ওয়াকফ না। ঠিক আছে, হঠাৎ করে রাস্তায় রেড়ে করে আওয়াজ তুলছে, রেড়ে করে আওয়াজ উঠছে। আমার বিজেপির বন্ধুরা বলেছে বলে আবার কেটে ছেড়ে দেবে। জ্বালা অনেক, জানেন কি জ্বালা জানেন উলুল সাহেব? এসব বলাও যাবে না, আমাদের জন্য হারাম একদম। যাক, যে কেটে ছাড়বে তাকেও তো কিছু খাদ্য দিতে হবে ভাই, কারো সংসার চলবে কি করে? ভিউজ পাবে, দিলাম। তো বিজেপির মানুষজন বলে বেড়াচ্ছে কি, কতক্ষণ হলে একটু বলবেন না। তো বিজেপির মানুষজন কি বলছে, এই ওয়াকফ ট্রাইব্যুনাল নাকি ফাইনাল ডিসিশন দেয়। ওয়াকফ ট্রাইব্যুনাল যে অর্ডারটা দেবে, সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নেই ওই টাইম এটাকে ভাঙার, রাষ্ট্রপতিরও নাকি ক্ষমতা নেই এটাকে খারিজ করার। আমি তো অবাক হয়ে গেলাম, সত্যি বলছি, আবারও বলছি, এরা যত মিথ্যাচার করে আমার তত জ্ঞান বাড়ে। আমি তো রাজনীতির ফিল্ডে ছিলাম না, ওই পড়াশোনা করতাম আর একটু খেলাধুলা করতাম। পরে আমার বড় ভাইজান একটা সংগঠন বানিয়েছে, ওর সামাজিক কাজ দেখতাম না, আমি জলসায় যেতাম না, এত মানুষের সাথে সেইভাবে মিশতাম, যে সামাজিক প্ল্যাটফর্ম যারা ছিল পরিচিত একটু ছিল। তো আমি অবাক, তো এই ধরনের আমার বিশ্বাস হয়নি। পরে আমি দেখলাম এ তো অসত্য কথা বলছে। আমি একটু পড়াশোনা করতে রাখলাম,
1976 সালে চৌধুরী শরণ সিং এর নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছিল, 42তম সংবিধান সংশোধনী হয়েছিল। সেই সময়ে ট্রাইব্যুনালকে অ্যাডাপ্ট করেছিল সংবিধান, কোয়াশি জুডিশিয়ারি বলা হয়। কারণ কোর্টের উপরে ডাইরেক্ট এত চাপের জন্য এখানে অ্যাডভোকেটস আছে প্রায় পশ্চিম বাংলা ভারতবর্ষে 14 রকম ট্রাইব্যুনাল আছে। তার মধ্যে একটা ট্রাইব্যুনাল ওয়াকফ ট্রাইব্যুনাল। এবার ওয়াকফ ট্রাইব্যুনালে আপনি গেলেন, আপনি বলছেন আপনার, আমি বলছি আমার, আবার ওয়াকফ বোর্ড বলছে আমার, একটা তো ডিসিশন হবে। এই ডিসিশন যেটা হবে এটা কি ফাইনাল? বিজেপি বলছে এটা ফাইনাল, সুপ্রিম কোর্টে গেলেও নাকি এটা খারিজ হবে না। কিন্তু আমি সংবিধানের 226 কে দেখুন, আর্টিকেল 226 এ বলা হচ্ছে ট্রাইব্যুনালে যদি আপনি মনে হয় আপনার অর্ডারটা মনোপুত হলো না, সিঙ্গেল বেঞ্চে যান হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চের অর্ডার যদি না মনোপুত হয় ডিভিশন বেঞ্চে যান, ডিভিশন বেঞ্চের অর্ডারটা যদি না মনোপুত হয় আপনার প্রভিশন আছে, আপনি ইউ ক্যান গো সুপ্রিম কোর্ট। কিন্তু এই মিথ্যাবাদী দলেরা, জ্যোতিবাবুর ভাষায় এই বড়ের দলেরা মিথ্যাচার করছে কেমন, যে তোমার মন্দিরের সামনে যদি ওয়াকফ বোর্ড বলে এটা মন্দিরের, তো ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। তোমার বাড়ির সামনে যদি ওয়াকফ বোর্ড বলে এটা ওয়াকফের, তো তোমার হয়ে যাবে। এই ধর্মতলা এখানে দাঁড়িয়ে যদি আমি বলি এটা ওয়াকফের, এটা নাকি ওয়াকফের হয়ে যাবে। আবার মিথ্যাচার করছে আমার পশ্চিম বাংলার তৃণমূলের বন্ধুর, আমাদের এমপি ভাই, আমাদের এমপি শ্রীরামপুরের 10-20 জন নাকি এক জায়গায় নামাজ পড়লে সেটা ওয়াকফের হয়ে যাবে। এখানে মুফতি সাহেবরা তো আছেন, এই তো আছেন আমাদের মুফতি সাহেব, অনেক মুফতি সাহেব আছেন, ইসলামিক স্কলাররা আছেন, এরকম কোনো প্রভিশন আছে? ইসলামে এই ধরনের প্রভিশন নাই। কিন্তু তৃণমূলের বন্ধু আগুনে ঘি ঢালছে, এটা বুঝতে হবে আমাদের। এই বিষয়টা নিয়ে বিধানসভার মধ্যে ডিবেট হয়েছিল। মমতা ব্যানার্জি কত সূক্ষ্ম চাতুর মানে আপনাদের সাথে চালাকি করেছে দেখুন। যখন আইন ছিল, আইন হয়নি, যখন বিল তখন বিধানসভায় রেজুলেশন পাস করেছে, এখন আইন হয়ে গেছে, এখন আর রেজুলেশন পাস করছে না। তো ডিবেটে ওই বিষয়টা তুলেছিল, আমি সেটাকে খণ্ডন করেছিলাম। বন্ধুগণ, আমাদের ওয়াকফ ট্রাইব্যুনালে আপনি অবাক হবেন, আপনারা 14টা যে ট্রাইব্যুনাল আছে, 13টি ট্রাইব্যুনালের নিজস্ব কিছু আইন কানুন আছে। একমাত্র ওয়াকফ ট্রাইব্যুনাল নিজে, এই আমাদের বসু, হ্যাঁ বাবু ওপরে আসেন, টাইম নষ্ট করবেন না আমার, আপনি চলে আসেন ওপরে। তো ওয়াকফ ট্রাইব্যুনালের নিজস্ব কোনো কোড নাই। সিভিল প্রসিডিওর যেভাবে চলে, সেম সিভিল প্রসিডিওরকে ওয়াকফ ট্রাইব্যুনাল অ্যাডাপ্ট করেছে। কিন্তু মিথ্যাচার হচ্ছে, এই মিথ্যাচারের কোনো আপনারা ভীতস্তত হবেন না। একটা শেষ কথা বলে আমি সমাপ্ত করব। বলছে নাকি যেখানে দাঁড়াবে সেখানেই ওয়াকফের হয়ে যাবে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় ওয়াকফ প্রপার্টি কত জানেন? সুদর্শন বসু মহাশয়কে একটু বসতে দিন না, সুদর্শন বাবু আসুন। ওয়াকফ পশ্চিমবঙ্গ 1,43,360 একর। আমি আমার নানি দাদির গল্প শোনাচ্ছি না, যদি আমার নানি দাদির গল্প শোনালেও কাজ হবে, আমি শোনাচ্ছি না। এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বলছি, পশ্চিমবাংলায় 1,43,360 একর সম্পত্তি হচ্ছে ওয়াকফের। তারপরেই আমাদের প্রশ্ন ছিল, এই মঞ্চের একজন গুরুত্বপূর্ণ সদস্য মাস্টার তৌহিদ আহমেদ খানের আরটিআই, আমার কাছে তার কপি আছে, আমাদের তৌহিদ দা আরটিআই করেছিল। তারপরের কোশ্চেন ছিল যে কত একর সম্পত্তি, 3 নম্বর কোশ্চেনে, যে বেহাত হয়ে আছে। সেই তথ্য হচ্ছে 25,287 একর, প্রায় 75 থেকে 80 হাজার বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে। কিন্তু আমার এত ক্ষমতা, আমি যেখানে দাঁড়াবো সেটা আমার হয়ে যাবে। আমি আমার মানে ওয়াকফ বোর্ডকে বলছি, ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়াবে সেটা ওয়াকফের হয়ে যাবে। আর আমার নিজের 80,000 বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি। ওয়াকফ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি, মাই লর্ড, এই কলকাতার ওই পার্ক স্ট্রিটে, ওই 5 পাই কি জায়গাটার নাম কি গো, ক্যামাক স্ট্রিটে আমার সম্পত্তি দখল করে নিয়েছে। তুমি একটু অর্ডার করো না যাতে আমি দখল মুক্ত হয়ে আমি পাই। সেখানেও আমি পাচ্ছি না। আমি কলকাতা হাইকোর্টে যাচ্ছি, আমি বোর্ড, আমি কলকাতা হাইকোর্টে গিয়ে বলছি, মাই লর্ড, পার্ক স্ট্রিটে আমার সম্পত্তি দখল করে রেখেছে, যেখানে 1 কাঠার দাম 5 কোটি টাকা, যেখানে 1 কাঠার দাম 10 কোটি টাকা, এই ধরনের ভ্যালুয়েবল প্রপার্টি দখল করে রেখেছে। তুমি একটু অর্ডার করে দাও না যাতে আমি আমার সম্পত্তি ফিরে পাই। তাও আমি পাচ্ছি না। আমি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি। সুপ্রিম কোর্টে গিয়ে বলছি, মাই লর্ড, আমার সম্পত্তি বেদখল হয়ে আছে, 80,000 বিঘা সম্পত্তি আমার এখনো পাচ্ছি না। তুমি একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই। কিন্তু তারিখ পে তারিখ আমি উদ্ধার করতে পারছি না। আমার এত ক্ষমতা, এইদিকে আমি যেখানেই দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে। সব ছ্যাবলামো বন্ধ করতে বলুন। দম থাকলে বিজেপির নেতাদের বলুন, নওশাদ সিদ্দিকীর সামনে বসে ওয়াকফ ভালো না খারাপ সেটাকে প্রমাণ কর, তারপরে জ্ঞান দিবি। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে মনে রাখবেন ওয়াকফ বা ইউজার
আর তার একটা খাতারনাক আর একটা আছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963-তে আইনের বিশেষজ্ঞরা আছে, কোনো জায়গায় 10 বছর না 12 বছর ভাই, 12 বছর কোনো যদি পাবলিক প্রপার্টিতে কেউ বসে পড়ে সেটা তার তুলতে পারবেন না, কাগজে কলমে মালিক না হলেও সত্তার মালিক হয়ে গেল। এটা ইন্ডিয়ান লিমিটেশন অফ অ্যাক্ট 1963। কিন্তু আজ পর্যন্ত শুধুমাত্র ওয়াকাফ ছাড়া কোনো ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। ইভেন প্রিন্সিপাল অ্যাক্ট 1995 ওয়াকাফের 107 নম্বর আপনার সেকশনে বলা ছিল যে এখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না। অর্থাৎ ওয়াকাফ সম্পত্তির উপরে কেউ 10 বছর কেন 50 বছর 100 বছরও যদি বসবাস করে সেই সম্পত্তিটার উপরে তিনি জোর দেখাতে পারবেন না, কোর্ট আদালতে গেলেও সেই সম্পত্তি সে নিজের বলে করতে পারবে না। কিন্তু মোদিজি নতুন আইন নিয়ে এসে এটাকে তুলে দিলে, অর্থাৎ আপনি 12 দিনে বসেছেন না 12 বছর বসেছেন, কে ডিসাইড করবে ভাই? কে করবে? না 12 ঘন্টা বসে যদি বলি আমি 12 বছর বসেছি কি হবে? তাহলে ঝামেলা লাখাবাদ তৈরি করে দিল। এখানেও সংবিধানের 15 নম্বর আর্টিকেলকে ভায়োলেট করা হয়েছে। কারণ আমি আপনাদের বলছি, আমি একটু খোলামেলা কথা বলে কিছু জানি না, আমাকে সবাই গাল দেয়। শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের সাথে সেটিং, আর মমতা ব্যানার্জিও বলছে বিজেপির সাথে সেটিং। আরে আমাকে দুদিক দিয়ে ঠেলাঠেলি করছে, যাবো কোথায় রে? যেখানে আছি ওখানেই থাকবো। শুভেন্দু বাবুরও জ্বালা ধরছে বুঝতে পারছি, দিদিমণিরও জ্বালা ধরছে, ওনে আমি ভেঙে পড়ি না। কিন্তু আমাকে বলতে হবে কিছু কথা ভাই। আমার কোনো ভাই হিন্দু ভাই দেবত্ব সম্পত্তির ওপরে কেউ যদি 12 বছর কেন 22 বছর কেন 200 বছর কেউ বসবাস করে, সেই জায়গা সে ক্লেম করতে পারবে না, বিকজ অফ দ্য হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট অনুযায়ী। শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তিতে কেউ যদি বসবাস করে 12 বছর কেন 2200 বছর বসবাস করলে এখন পর্যন্ত যে আইন আছে জীবনে সে ও দাবি ডিমান্ড করতে পারবে না, কারণ আইন আছে। ঠিক একইভাবে এতদিন ওয়াকাফের ছিল, এটা তুলে দিয়েছে, কি ক্ষতিটা হবে? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনারা জানেন পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহের মাজার আছে কোথায় বলো না গো? হাড়োয়াতে আছে না? 1000 বিঘা ওয়াকাফ সম্পত্তি ছিল, সব সরকার একটু একটু করে খেয়েছে, কেউ বাদ যায়নি। স্বাধীনতার আগে থেকে খাচ্ছে, খেয়ে এই তৃণমূলের আমলে পুরো পুকুর বিক্রি করে দিয়েছে, আর মাত্র 5 বিঘে আছে। কিন্তু এতদিন আইন ছিল ওই 1000 বিঘে সম্পত্তি উদ্ধারের আইন ছিল, হয়তো সিট দ্বারা যুক্ত শাসক আমরা পাইনি বলে উদ্ধার করতে পারিনি। আমরা আশায় আছি একদিন সিট দ্বারা যুক্ত শাসক আসবে, তার দ্বারাই ওয়াকাফ সম্পত্তিগুলো, দেবত্ব সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে, গির্জার সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে, রিফিউজি সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে, উদ্ধার করে রিফিউজি ভাইদের হাতে তুলে দেবো। মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মন্দিরের হাতে তুলে দেবো, মাজারের সম্পত্তি উদ্ধার করে মাজারকে তুলে দেবো, মসজিদের সম্পত্তি উদ্ধার করে মসজিদকে তুলে দেবো যখন সিট দ্বারা যুক্ত সরকার আসবে, তাই না? কিন্তু এরা যে সিট দ্বারা যুক্ত নয় বলে একের পর এক খেয়ে নিচ্ছে। নতুন আইনে 995 বিঘা সম্পত্তি আপনি আর পাবেন না। তাহলে মোদিজি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো ভাই? এটা মাথায় রাখুন। ধন্যবাদ। পরে যদি একটু সুযোগ দেয় এসআইআর টেসআইআর নিয়ে একটু বলবো আমি। অনেক ধন্যবাদ। আমাদের এই মঞ্চের